আচ্ছা, আমাদের আজকের ওয়েবিনার ছিল হচ্ছে হায়ার স্টাডি ইন ইতালি। আমি শাহনেওয়াজ আহসান অথবা আহসান সানি নামে পরিচিত। বর্তমানে আমি পিএইচডি করছি স্পেনে এবং আমি মাস্টার্স করেছিলাম গ্রেনোবল আইনটি ফ্রান্স থেকে। আর আমাদের সাথে গেস্ট হিসেবে আজকে আছেন সাগনিক দাদা। উনি তার মাস্টার্স করেছিলেন সাপিয়েনজা ইউনিভার্সিটি দি রোমা, ইতালি থেকে এবং বর্তমানে পিএইচডি করছেন সিএনআরএস ফ্রান্সে। ওকে, আমার নাম শাগনিক ব্যানার্জি। আমি ইন্ডিয়ার রেসিডেন্ট। আমি 2022 সালে ইতালিতে আমার মাস্টার ডিগ্রি স্টার্ট করি স্যাপিয়েন্সা ইউনিভার্সিটি অফ রোম। তো তারপরে আমি 2025-এর শুরুতে আমার মাস্টার ডিগ্রি শেষ করি। আর তারপরে এখন আমি আহ, ফ্রান্সের লিও সিটিতে সিএনআরএস এর ল্যাবে অ্যাজ আ পিএইচডি, মানে অ্যাজ আ পিএইচডি রিসার্চার জয়েন করেছি। তো আমি আমার বেসিক্যালি কাজ হচ্ছে লাইট নিয়ে, উইচ বেসিক্যালি ইনভলভস ন্যানোফোটনিক্স অ্যান্ড কোয়ান্টাম ফোটনিক অ্যাপ্লিকেশনস। তো এই আমার বেসিক পরিচয়। আচ্ছা দাদা, আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন। আ যখন মাস্টার্সের জন্য এপ্লাই করলেন এবং বাইরে পড়তে আসলেন এবং ওখানকার কালচার, পরিবেশ, পড়াশোনা কেমন ছিল? এটা যদি আমার সাথে একটু শেয়ার করতেন। নিশ্চয়ই। তো প্রথমত আমি যখন মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করি, তখন আমি ব্যাচেলার শেষ করে ইন্ডিয়াতে চাকরি করছিলাম। তো তারপরে মনে হলো যে নতুন কিছু করা দরকার। তো তখন আমি অ্যাপ্লাই করি ইতালির জন্য। আর ইতালির বেসিক্যালি মানে কান্ট্রি হিসেবে চয়েস করার দুটো কারণ ছিল। প্রথমত হচ্ছে যে লো টিউশন ফি, যেটা হুম, হুম। পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে একদমই জিরো হয়ে যায়, যেহেতু কিছু রিজিওনাল স্কলারশিপস থাকে সে কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে পৃথিবীর কিছু প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইতালিতে আছে, যেটা অনেকের কাছেই এখনো আননোন। কারণ আমরা মানে খুব ইজিলি আমার মানে বিদেশ চিন্তা করলেই ইউএস ইউকে বাদে আমাদের হুম, হুম, খুব একটা আমরা চট করে কিছু দেখি না। কিন্তু ইতালিতেও যেমন স্যাপিয়েনজা, পলিটেকনিকো দি মিলানো বা ইউনিভার্সিটি অফ বোলোনিয়া, যেটা পৃথিবীর সব থেকে প্রাচীনতম ইউনিভার্সিটি, এগুলো হুম, হুম, ইতালিতে হুম। আছে। আর মানে পড়াশোনার স্ট্যান্ডার্ড খুব ভালো। আর এইসব মানে এখন দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি যে এইসব জায়গা থেকে পড়াশোনা করলে যদি একটা প্রপার গ্রেড মেনটেন করা যায়, তারপর অল ওভার ইউরোপ রেসপন্সটাও ভালো। আপনার পড়াশোনা কেমন ছিল? অর্থাৎ পড়াশোনার প্রেশার কেমন ছিল? ক্লাস প্রেশার, ল্যাব প্রেশার এ এটা কেমন ছিল? দেখুন, এবং এর পাশাপাশি কি জব পসিবল কিনা? যারা পড়তে যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে পড়াশোনার প্রেশার সামলিয়ে কি কাজ করা পসিবল কিনা? দেখুন, এটা একদমই ডিপেন্ড করছে নিজের ওপর, কারণ ক্লাস করা ম্যান্ডেটারি নয়। যদিও ল্যাবের অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি থাকে, কিন্তু থিওরিটিক্যাল ক্লাস করার জন্য কোনো অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি নয় ইতালিতে। হুম। তো যদি কেউ চায়, তো সে কাজ মানে নিজের পড়াশোনা সামলে অবশ্যই পার্ট টাইম জব করতে পারে। আর সেখানে আমরা মানে 20 ঘন্টা কাজ অফিসিয়ালি করার জন্য পারমিটও আছে আমাদের কাছে। তো অবশ্যই করা যেতে পারে। আচ্ছা। আর ক্লাস ওয়ার্ক কেমন থাকে? মানে সপ্তাহের রুটিনটা কেমন থাকে? সপ্তাহে ৪ দিন ৫ দিনই ক্লাস থাকে নাকি ২ দিন ১ দিন বা এরকম কিছু? না মানে না, ক্লাস ক্লাস সপ্তাহে 5 দিনই হয়। এবারে ডিপেন্ড করছে, মানে ইতালিতে সাবজেক্ট আপনার 3 ধরনের আছে। একটা হচ্ছে 9 ক্রেডিট, একটা 6 ক্রেডিট, একটা 3 ক্রেডিট। 3 ক্রেডিট খুবই অল্প, মানে সেটা হচ্ছে ধরুন আপনাকে হয়তো একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে বা কিছু, মানে সেগুলো অ্যাক্টিভিটি টাইপ সাবজেক্ট। তো সেখানে আচ্ছা, বেসিক পড়াশোনার তেমন কিছু নেই। আর 6 ক্রেডিটের জন্য আপনার সপ্তাহে 3 দিন ক্লাস থাকে। আর যেগুলো 9 ক্রেডিট, তার জন্য সপ্তাহে আপনার 4 দিন ক্লাস থাকে। আর এক একটা ক্লাসের মানে টেনিওর হয় 2 ঘন্টা করে। তো সেই হিসেবে আপনি যদি সাজান, মানে কিছু ক্লাস আপনাকে হয়তো করতে হবে, কিছু হয়তো আপনি বুঝবেন যে এটা আমি নিজেও মানে করে নিতে পারবো। তো সেই অনুযায়ী আপনি মানে ব্যাপারটাকে একটা অ্যারেঞ্জ করে তো আপনার পার্ট টাইমের জন্য টাইম খুঁজে নিতেই পারবেন। এটা কোন মানে ইটস নট আ বিগ ডিল। আচ্ছা, এর পরবর্তী যে কোয়েশ্চেনটা থাকে অ্যাপ্লিক্যান্টদের মধ্যে যে ইউনিভার্সিটি কোথা থেকে খুঁজে পাবে তারা? এটা কি ক্লাসিক্যাল ওয়েতে সার্চ করে খুঁজতে হবে না কোনো সেন্ট্রাল পোর্টাল আছে? না, এটা ক্লাস মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি জাস্ট গুগলে টাইপ করেছিলাম যে বেস্ট ইউনিভার্সিটিজ ইন ইটালি ফর ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। তো হুম, হুম। সেখানে আমার কাছে কিছু লিস্ট আসে, মানে ফার্স্ট নামটাই অবশ্যই পলিটেকনিকো দি মিলানো, তারপরে হুম, সাপিয়েন্সা হুম, হুম। ইউনিভার্সিটি, বোলোনি ইউনিভার্সিটি। তো তারপরে আমি তাদের পোর্টালে গিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা ফলো করে অ্যাপ্লিকেশন করেছিলাম। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আর টিউশন ফিটা কেমন? কারণ অনেকের প্রশ্ন থাকে যে টিউশন ফি কি মানে ম্যানেজেবল নাকি ম্যানেজেবল না? টিউশন ফিটা কেমন হয়ে থাকে?
টিউশন ফি বলতে গেলে মানে আমার ক্ষেত্রে বা আমার যারা সহপাঠী ছিল তাদের জন্য 0 ছিল, কারণ আমরা যেহেতু রিজিওনাল স্কলারশিপের আন্ডারে ছিলাম, আমাদের ইনিশিয়াল একটা ট্যাক্স পে করতে হয়েছিল 185 ইউরোর, কিন্তু পরবর্তীকালে সেটা স্কলারশিপের সাথে ফেরত চলে আসে। তো মানে এমনি যদি কেউ উইদাউট স্কলারশিপ যায় তো 1000 থেকে 1200 ইউরো অ্যাপ্রক্সিমেট টিউশন ফি হয়, কিন্তু স্কলারশিপটা থাকলে একদম পুরোটাই ফ্রি হয়ে যায়। আচ্ছা, আপনি কোন স্কলারশিপ গুলোতে এপ্লাই করেছিলেন এবং কোন স্কলারশিপটি পেয়েছেন? তা যদি আমাদের পার্টিসিপেন্টদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, তো আমি মানে যেহেতু স্যাপিয়েন্সা ইউনিভার্সিটি অফ রোম, আমার ইউনিভার্সিটি ছিল লাৎজিও রিজিয়নে, তো আমার রিজিওনাল স্কলারশিপের নাম ছিল লাৎজিও ডিস্কো। তো আচ্ছা। সেই স্কলারশিপে আমি ছিলাম, তো সেখানে টিউশন ফি মানে কিছুই লাগেনি। আর আমরা বছরে 7200 ইউরো করে পেয়েছি, তার সাথে অ্যাকোমোডেশন মানে হস্টেল পেয়েছি ইউনিভার্সিটির তরফ থেকে, প্লাস একটা সাবসিডাইজড ক্যান্টিন মিল সিস্টেম ছিল আমাদের, মানে ফর লাঞ্চ অ্যান্ড ডিনার। আচ্ছা। এটা কি প্রতি বছর রিনিউ হয়? মানে যাদের ২ বছরের মাস্টার্স প্রোগ্রাম আছে তাদের কি পরবর্তী বছর রিনিউ করতে হবে রেজাল্টের উপর বেস করে? এমন কিছু? না, এটা 2 বছরের ওপরই থাকে স্কলারশিপটা। তারপরে যদি মানে আপনার 2 বছরের মধ্যে 80 ক্রেডিট কমপ্লিট হয়ে যায়, তাহলে আরো 6 মাসের জন্য আপনি ম্যাক্সিমাম স্কলারশিপটা রিনিউ করতে পারবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আসি ফাইন্যান্সিয়াল বিষয়গুলা নিয়ে। কারণ অ্যাপ্লিক্যান্টদের মধ্যে হুম। অনেকেরই জানার আগ্রহ থাকে। সবাই কিন্তু আসলে স্কলারশিপ ম্যানেজ করতে পারে না। কেউ হচ্ছে পার্সিয়াল ফান্ডিং ম্যানেজ হুম। করে, বাকি টাকা-পয়সা সে অ্যাকাউন্টে দেখায়। এই সকল বিষয়গুলোর জন্য আপনি হয়তোবা কলকাতা থেকে এম্বাসি ফেস করেছেন খুব হ্যাঁ। সম্ভবত। হুম। সো এই হ্যাঁ। বিষয়গুলো যদি আমাদের অ্যাপ্লিক্যান্টদের সাথে শেয়ার করতেন, কোন ডকুমেন্টস লেগেছিল? আর বিশেষ করে যে প্রশ্নটা সবার মধ্যে থাকে যে সার্টিফিকেট ইভ্যালুয়েশন করতে হয় CIMEA। এই বিষয়টা যদি আগে হুম। একটু শেয়ার করতেন যে সার্টিফিকেট ইভ্যালুয়েশনটা আসলে কেমন? আচ্ছা। আচ্ছা, মানে 2022 সালে আমি যখন যাই, মানে আমার অ্যাপ্লিকেশন আমি করেছিলাম 2021 সালে। তো সেই সময় আমাদের কাছে অপশন ছিল আইদার চিমিয়া CIMEA অর ডিওভি ডিক্লারেশন অফ ভ্যালু। তো আমি করেছিলাম হচ্ছে ডিক্লারেশন অফ ভ্যালু, যেটা এমবাসিতে মানে আমাদের যে মানে ইতালিয়ান কনসুলেট যেটা আছে মানে কলকাতায় আলিপুরে, তো সেখানে অ্যাপ্লাই করে তো সেটা আমি ইস্যু করেছিলাম। তো মানে বেসিক্যালি সেটা কিছুই না, একটা মানে আপনি যে ডিগ্রিগুলো আপনার দেশে অবটেন করেছেন, তো সেগুলোর একটা ইন ইটালিয়ান টার্মস ভ্যালুয়েশন কি, তো সেটা কনসুলেট থেকেই করে দেয়। তো এটা অ্যাজ অ্যান অল্টারনেটিভ ফর চিমিয়া ছিল, তো আমি ওটাই অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা। আ এটার জন্য ফি কি লেগেছিল? মানে কোন ইভ্যালুয়েশন ফি বা এমন কিছু? হ্যাঁ, একটা নমিনাল ইভ্যালুয়েশন ফি লেগেছিল 50 বা 60 ইউরো মতো। আমার এক্সাক্ট আচ্ছা, অ্যামাউন্ট এখন মনে নেই। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে এম্বাসিতে সাধারণত কোন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা সাবমিট করেছিলেন আপনি? আর প্রসিডিউর গুলা কেমন ছিল? যে স্বচ্ছ ছিল মানে ইজি ছিল না বেশি ডিফিকাল্ট ছিল আপনার মতে? বিএফএস গ্লোবাল না। খুব সম্ভবত আমাদের দেশেও আছে। যে বিএফএস হ্যাঁ। গ্লোবালের মাধ্যমে হুম। আমরা ডকুমেন্ট সাবমিট করি। সেম প্রসিডিউর একদমই, সম্ভবত কলকাতাতেই। আর একদমই, কোন একদমই। হ্যাঁ। ডকুমেন্ট গুলা লেগেছিল একটু যদি শেয়ার করতেন? আচ্ছা, তো ফার্স্টে যেটা তো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো সেফেস্ট অপশন হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়া। আর মানে ভারতীয় টাকায় আমি মোটামুটি 11 লাখ মতো মেনটেন করেছিলাম সেই সময়, আচ্ছা। মানে যেহেতু আমি আপনার তো আমার স্কলারশিপ সিনিয়রদের। ছিল। স্কলারশিপ থাকার পরও এক্সট্রা ৳১১,০০,০০০ টাকা শো করেছিলেন অ্যাকাউন্টে। হ্যাঁ, এই যে রিজিওনাল স্কলারশিপটা, এই আচ্ছা, স্কলারশিপটা কিন্তু ভিসায় দেখানো যাবে না। এটা হচ্ছে আচ্ছা, একটা পয়েন্ট। এই আচ্ছা, রিজিওনাল স্কলারশিপ ছাড়া আপনাকে ভিসা করতে হবে। কারণ আপনি রিজিওনাল স্কলারশিপের যাবতীয় যা ডকুমেন্ট সব কিন্তু গিয়ে সেই কাফ অফিসে সাবমিট করবেন। তারপরে সেখানে সেই কাগজপত্র ভেরিফিকেশন হবে। হওয়ার পরে আপনার লাৎসিও ডিস্কো বা যেকোনো রিজিওনাল স্কলারশিপের পোর্টালে আপনাকে দেখাবে যে আপনি উইনার এসছেন। তারপর আপনার কাছে স্কলারশিপ মানে আসবে। তো ওটা মিনিমাম যাওয়ার পর ৩-৪ মাসের প্রসিডিওর মিনিমাম থাকে স্কলারশিপটা পেতে। বুঝতে পেরেছি। তার মানে স্কলারশিপটা ভ্যালিডেট হয়েছে আপনি আসার পর। সো হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে ভিসা প্রসেসিং এর সম্পূর্ণ খরচ অর্থাৎ সম্পূর্ণ টিউশন ফিটা আপনাকে আপনার আ স্পন্সর অ্যাকাউন্টে শো করতে হয়েছে। অবশ্যই, অবশ্যই। বুঝতে পেরেছি। সো এই সকল ক্ষেত্রে সাধারণত কোন ডকুমেন্ট লেগেছিল? একাডেমিক ডকুমেন্টের পাশাপাশি সাধারণত স্পন্সর হিসেবে আপনি কেমন মানে আপনার কেসটা কেমন ছিল? অনেকের তো বিভিন্ন ধরনের কেস থাকে। হ্যাঁ। আপনার স্পন্সর কে ছিল? তার বিজনেস ছিল নাকি কি স্পন্সরের সেভিংস কি ছিল? এই বিষয়ে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, তো আমরা মানে আমার বাবা আরকি আমার স্পন্সর ছিলেন। তো উনি মানে পেশায় বিজনেসম্যান। তো
উনি ওনার মানে আইটিআর ফাইল, যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন, তো সেটা 3 বছরের সেই আইটিআর ফাইল লেগেছিল, তার সাথে হুম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, আর একটা নোটারি স্টেটমেন্ট যে ওনার সেভিং অ্যাকাউন্টে মানে অ্যাট প্রেজেন্ট, মানে যে ডেটে আমি ভিসা করছি সেই ডেটে কত টাকা আছে আর এই টাকাটা কত মানে কতদিন মেনটেন হয়েছে, তো সেটা নোটারি স্ট্যাম্প লেগেছিল সেখানে। আচ্ছা, পার্টিসিপেন্টদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে কি এবছর থেকে ইতালিয়ান এম্বাসি 1 বছরের স্টেটমেন্ট চাচ্ছে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেন্ট, এটা রিসেন্টলি তারা চেঞ্জ আচ্ছা। করেছে যে 6 মাসের জায়গায় আগে 6 মাস ছিল। হুম। এই রিসেন্টলি এই সেশন থেকে যে 1 বছরের স্টেটমেন্ট চাচ্ছে স্পন্সর এবং যিনি অ্যাপ্লিক্যান্ট তার দুজনেরই 1 বছরের স্টেটমেন্ট তারা শো করতে বলেছে। এটা একটা নিউ ইনফরমেশন। আর কোশ্চেনের বিষয়ে একজন কোশ্চেন করতে যাচ্ছেন, আমরা কোশ্চেন আনসার পর্বে যাব একদম শেষে। এখন আমরা কোনো কোশ্চেন নিব না। আমরা জাস্ট উনার সাথে বেসিক ইন্ট্রোডাকশন শেষ করে আমাদের স্লাইডে চলে যাব। সো আ আর এই বিষয়ে আপনার কিছু বলার আছে যে আপনার গ্র্যাজুয়েশন শেষ হলো, তারপর জব সার্চিং, পোস্ট স্টাডি অনেকের কোয়েশ্চেন থাকে যে গ্র্যাজুয়েশনের পর কয় বছরের ভিসা পাওয়া যায় বা জবের অপরচুনিটি কেমন বা পিএইচডি অপরচুনিটি কেমন? এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা। তো জব সার্চ ভিসা যেটা মানে একটা এক্সটেনশন পাওয়া যায়, তো আমাদের ক্ষেত্রে সেটা 1.5 বছরের একটা এক্সটেনশন পাওয়ার কথা। কিন্তু আমি মাস্টার ডিগ্রির সময় আমি আমার ইন্টার্নশিপ করি হচ্ছে লিল আইইএমএন বলে একটা ল্যাবে। তো হুম, হুম, তারপরে আমি সেখান থেকেই তারপর পিএইচডি অফার পাই। তো তারপরে আমি গ্র্যাজুয়েশন শেষ করার আগেই আমার কাছে অফার ছিল, তো আমি তারপরে ফ্রান্স মুভ করে যাই। আর ইন জেনারেল মানে জব মার্কেটটা তাদের জন্য একটু বেশি ওপেন যারা একটু ভাষাটা ভালো পারবেন, ইতালিয়ান ভাষাটা। সো হুম, ল্যাঙ্গুয়েজ উইল বি আ গেম চেঞ্জার দেয়ার। তো আর তাছাড়া যদি আপনার রিসার্চ লাইনে কেরিয়ার পার্সু করার ইচ্ছে থাকে, তো সেটা অলওয়েজ ওপেন। সেখানে আপনার মার্কস, আপনার পাবলিকেশন, আপনার ইন্টার্নশিপ, আপনার গ্রেডস এগুলো ম্যাটার করবে। তো সেখানে আর মানে ভাষাটা অতটা ম্যাটার করে না, যদিও ডেইলি লাইফের জন্য ভাষাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হুম, হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা বেসিক ইন্ট্রোডাকশন করলাম সাগনিক দাদার সাথে। এখন আমরা আমাদের স্লাইডে চলে যাব। এরপর স্লাইড শেষে আমরা যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের থেকে আমরা